সো আজ আমরা দেখতে চলেছি একটা সায়েন্স ফিকশন মিস্ট্রি অ্যাকশন মুভি যার নাম আই রোবট। মুভিটা বেশ এনজয়েবল এবং এই মুভির শেষে রয়েছে অনেক চমকে দেওয়ার মতো টুইস্ট। তো আর দেরি কিসের, শুরু করা যাক। শুরুতে আমরা 2035 সালের পৃথিবী দেখতে পাই, যখন রোবোটিক্স টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে। রোবটরা এখন মানুষদের সাথে নর্মালি ঘোরাফেরা করে এবং রোবটরাই এখন মানুষদের সব কাজ করে, যেমন তারা ওয়েটার, তারা রাস্তা থেকে আবর্জনা তোলা, প্যাকেজ ডেলিভারি করা ইত্যাদি সব ধরনের কাজ মানুষরা রোবটের দিয়েই করাচ্ছে। আজকের এই সময়টা রোবট এত সাধারণ হয়ে গিয়েছে যে প্রত্যেকের ঘরে একটা করে রোবট আছে। এরপর আমরা উইল স্মিথ নামের একজন পুলিশকে দেখতে পাই, যে কিনা রোবটের একদম পছন্দ করে না, তাদের বিশ্বাস করে না। আর এটার একটা স্ট্রং রিজন আছে যেটা আমরা সামনে জানতে পারবো। যাই হোক, একদিন সকালে স্মিথ হঠাৎ ঘুম থেকে জেগে উঠে সে একটা খারাপ স্বপ্ন দেখেছে, যেখানে সে একটা ছোট বাচ্চাকে গাড়িতে আটকা দেখতে পাই আর গাড়িটা পানিতে ডুবে গিয়েছে। স্মিথ বুঝতে পারে না তার থেকে বারবার একই স্বপ্ন কেন আসছে, কিন্তু প্রতিদিনের মতো সে স্বপ্নটাকে ভুলে তৈরি হয়ে কাজে বেরিয়ে পড়ে। কিন্তু যাওয়ার সময় সে দেখে একটা রোবট কারো পার্স নিয়ে পালাচ্ছে আর পিছনে কেউ চিৎকার করছিল। তাই স্মিথ সেই রোবটটির পিছু করে আর কিছুক্ষণ দৌড়ানোর পর অবশেষে সে তাকে ধরে ফেলে। রোবটটির পড়ার সাথে সাথে তার হাত থেকে ব্যাগটি ছুটে যায়। তখন স্মিথ স্টাইলের সাথে বলে, এখন কাউকে ভয় পেতে হবে না, আমি একজন পুলিশ। তখনই সেই মহিলাটা বলে, তুমি একটা গাধা, এটা আমার রোবট, আমি আমার পার্স গাড়িতে ভুলে গিয়েছিলাম যেখানে আমার ইনহেলার ছিল, আর সে এটাকে দ্রুত নিতে গিয়েছিল। তোমার ভাগ্য বলে যে আমি শ্বাস নিতে পারছি, না হলে আজ আমি তোমাকে মজা দেখাতাম। এরপর স্মিথ যখন অফিসে পৌঁছাই তখন তার সাথীরা তাকে নিয়ে মজা করে যে আজ পর্যন্ত কোনো রোবট ক্রাইম করেনি, আর স্মিথ ভেবেছে রোবট চুরি করে। যাই হোক, স্মিথের কাছে একটি কল আসে, যে কলটা ছিল রোবট বানানোর পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি ইউএস রোবোটিক্স অর্থাৎ ইউএসআর থেকে। স্মিথ সব কাজ ছেড়ে দ্রুত ইউএসআর এর হেডকোয়ার্টারে পৌঁছায়। এই ইউএসআর এর কো-ফাউন্ডারের নাম হচ্ছে ডাক্তার আলফ্রেড ল্যানিং। আর ল্যানিং এর মৃত্যু হয়েছে, কিন্তু তার মৃত্যু কিভাবে হয়েছে তা কেউ জানে না। আসলে ল্যানিং তার মৃত্যুর আগ মুহূর্তে নিজের অফিসে ছিল, আর তার অফিসটি অনেক উপরের ফ্লোরে ছিল। এরপর দেখা যায় তার অফিসের জানালার কাঁচ ভাঙা আর ডেড বডি একদম নিচে মাটিতে পড়ে আছে। সেখানে থাকা সব স্টাফদের কথা অনুযায়ী ল্যানিং নিজেকে শেষ করেছে, কারণ সব দিকে তো প্রচুর সিকিউরিটি ছিল আর ওনার অফিসে কেউ যায়নি। এখন এই কেসটার জন্য ডাকা হয়েছে স্মিথকে, যে কিনা ল্যানিং এর পরিচিত ছিল। স্মিথ সেখানে পৌঁছানোর পর সর্বপ্রথম সে এই কোম্পানির সিইও রবার্টসনের সাথে দেখা করে, যে কিনা স্মিথকে ল্যানিং এর মৃত্যুর তদন্ত করার পুরো স্বাধীনতা দিয়ে দেয়। সাথে তার কোম্পানির একজন এমপ্লয়িকে তার সাথে পাঠায়, যার নাম ডাক্তার ক্যালভিন, যে কিনা রোবটের সাইকোলজিস্ট। সে ল্যানিং এর সাথে রোবটের আর্টিফিশিয়াল ব্রেনের উপর রিসার্চ করে। স্মিথের সাথে দেখা করার পর ক্যালভিন আগে বলে, আমি ডাক্তার ল্যানিং এর সাইকিক প্রোফাইল চেক করেছি। ল্যানিং নিজেকে পৃথিবী থেকে দূরে সরিয়ে রেখেছিল, তার পুরোটা সময় মেশিন আর রোবটের সাথে কাটছিল। এটাতে স্মিথ বলে, তোমার থেকে কি লাগছে? ল্যানিং নিজের একাকিত্বর কারণে ডিপ্রেশনে চলে গিয়েছে আর এই জন্যই তিনি নিজের প্রাণ দিয়েছে। ক্যালভিন বলে, এমনটা হতে পারে, তবে এটা অদ্ভুত ব্যাপার যে ল্যানিং তো নিজের সাফল্যে গর্বিত ছিল। আমরা কিছুদিনের মধ্যে তার তৈরি করা এখন পর্যন্ত সবচেয়ে অ্যাডভান্স রোবট NS5কে পৃথিবীর সামনে সাপ্লাই করতে যাচ্ছি। ল্যানিং এর স্বপ্ন ছিল প্রতি 5 জন মানুষের মাঝে তাদের সাহায্য করার জন্য আমাদের একটা NS5 রোবট থাকুক, আর তার এই স্বপ্ন অলরেডি পূরণ হওয়ার দ্বার প্রান্তে। কিন্তু আমি বুঝতে পারছি না ল্যানিং তার প্রাণ কেন দিয়েছে। তখন স্মিথ জিজ্ঞেস করে, আমি এখানের সিসিটিভি ফুটেজ চেক করতে চাই। তখন ক্যালভিন তাকে একটা কম্পিউটারের কাছে নিয়ে যায়, যার নাম ভিকি। ভিকি এক ধরনের মাস্টার কম্পিউটার, যেটা পুরোপুরিভাবে মানুষদের সাথে কথা বলতে পারে এবং এই পুরো বিল্ডিং এর সিকিউরিটি সিস্টেমকে কন্ট্রোল করে। এছাড়াও সে সব রোবটের ইনস্টল এবং আপডেট করে। সব রোবটরা 3টি লর উপর চলে, তাই তারা নিরাপদ। প্রথম ল হচ্ছে একজন রোবট মানুষকে আহত করতে পারবে না, কিন্তু মানুষ চাইলে তাকে আঘাত দিতে পারবে। দ্বিতীয় হচ্ছে একজন রোবটকে মানুষের দেয়া আদেশকে পালন করতে হবে, তবে এটা করতে গিয়ে প্রথম আইনের লঙ্ঘন করা যাবে না। তৃতীয় হচ্ছে একজন রোবট তার নিজেকে প্রটেক্ট করতে হবে, তবে এটা করতে গিয়ে প্রথম এবং দ্বিতীয় আইনের লঙ্ঘন করা যাবে না। এখন স্মিথ ভিকিকে বলে, যে জানালা দিয়ে ল্যানিং ঝাঁপ দিয়েছে সেই জানালাটি ভাঙার কিছু সময় আগের ফুটেজ দেখাও। কিন্তু ভিকি বলে, দুঃখিত স্যার, সেই ডাটা ড্যামেজ হয়ে গিয়েছে। এখন স্মিথ আর ডাক্তার ক্যালভিন ল্যানিং এর ল্যাবে চলে আসে, অর্থাৎ যেখান থেকে ল্যানিং ঝাঁপ দিয়েছে। স্মিথ দেখে ল্যানিং এর ল্যাবের ভিতরেই তার বেড রাখা আছে। এরপর স্মিথ একটা টুলকে আরেকটি জানালার গ্লাসে জোরে বাড়ি দেয়, কিন্তু এত জোরে বাড়ি দেওয়ার পরও সেই জানালার গ্লাসে শুধু ফাটল এসেছে। স্মিথ ক্যালভিনকে বলে, দেখেছো তুমি, এটা একটা মজবুত গ্লাস। ল্যানিং এর কাছে কি এত শক্তি ছিল যে সে এই গ্লাসকে ভেঙে সোজা নিচে ঝাঁপ দিয়েছে? নিশ্চয়ই এখানে অন্য কেউ ছিল। স্মিথ সেই ল্যাবের চারদিকে এক নজর ঘুরায়, সেখানে সব দিকে রোবটের বিভিন্ন পার্টস রাখা ছিল। স্মিথ বলে, যদি বাইরে থেকে কেউ ভিতরে না আসে তাহলে এমনটাও তো হতে পারে ল্যানিং এর হত্যাকারী এই মুহূর্তে ল্যাবের মধ্যেই উপস্থিত। এটা শুনে ক্যালভিন বুঝতে পারে স্মিথ রোবটের কথা বলছে। সে বলে, এটা অসম্ভব, আমরা আমাদের প্রতিটি রোবটকে 3টি লর উপর রেখে প্রোগ্রাম করি। সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু কোনো রোবট কোনো মানুষকে ক্ষতি করতে পারবে না। স্মিথ তার গান নিয়ে রোবটের পার্টসগুলো চেক করছিল, তখনই হঠাৎ সেই পার্টসগুলো থেকে একটা রোবট লাফ দিয়ে বের হয়ে আসে আর সে স্মিথের গানকে লাথি মেরে একটি জায়গায় দাঁড়িয়ে যায়।
তাকে দেখে স্মিথ তার পায়ে থাকা আরেকটি গান নিয়ে তার দিকে তাক করে। তখন ক্যালভিন বলে, স্মিথ থামো, এটা আমাদের নিউ টেকনোলজির রোবট NS5। এটা শুধু মানুষদের নকল করছে। মানুষরা যেমন নিজেদের প্রোটেক্ট করার চেষ্টা করে, ঠিক তেমনি এও তোমার থেকে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। এ আমাদের কোনো ক্ষতি করবে না। তখনই রোবট ক্যালভিনের হাতে থাকা স্মিথের গানটি নিয়ে স্মিথকেই তাক করে। ক্যালভিন তাকে ডিঅ্যাক্টিভেট হওয়ার কমান্ড দেয়, কিন্তু সেই রোবট ডিঅ্যাক্টিভেট হয় না, আর সে দৌড়ে সেই জানালা দিয়ে ঝাঁপ দেয় যেখান থেকে ডাক্তার ল্যানিং ঝাঁপ দিয়েছে। তখনই স্মিথ তাকে লক্ষ্য করে একটি গুলি মারে, যেটা রোবটের পায়ে লেগে যায়। রোবটটি অনেক উপর থেকে নিরাপদে নিচে এসে পড়ে এবং সেখান থেকে পালিয়ে যায়। স্মিথ আর ক্যালভিন যখন বাহিরে আসে তখন তারা রাস্তায় স্মিথের বন্দুক আর কিছু কেমিক্যালের ফোঁটা দেখতে পায়। স্মিথ বুঝতে পারে তার সেই গুলি করার ফলে রোবটের পায়ে ড্যামেজ হয়েছে, যেখান থেকে এই কেমিক্যাল বের হয়েছে। স্মিথ জিজ্ঞেস করে রোবটটি এখন কোথায় যেতে পারে। ক্যালভিন বলে রোবটটি থেকে এখন রিপেয়ারের প্রয়োজন, তাই অবশ্যই সে আমাদের অ্যাসেম্বলি ফ্যাক্টরিতে গিয়েছে। এটা শুনে স্মিথ দ্রুত তার পুলিশ টিমকে সেই ফ্যাক্টরিতে পৌঁছাতে বলে আর নিজে ক্যালভিনের সাথে রোবোটিক্স অ্যাসেম্বলি ফ্যাক্টরিতে পৌঁছে যায়, যেখানে রোবটগুলোকে বানানো হয়। তবে সেখানে কোনো শ্রমিক নেই, সব কাজ মেশিন আর রোবটের সাহায্যে হচ্ছিল, অর্থাৎ এখন রোবটই রোবটকে তৈরি করছে। ক্যালভিন স্মিথকে একটা বড় হলে নিয়ে আসে, যেখানে অনেক রোবট অ্যাসেম্বলি প্রসেস থেকে পরবর্তী প্রসেসে যাওয়ার জন্য তৈরি ছিল। ক্যালভিন স্মিথকে বলে আমাদের ফ্যাক্টরি একদিনে 1000 NS5 রোবট তৈরি করতে পারে, তাই সেই অনুযায়ী এখানে 1000 রোবট থাকবে। এটা বলে যখন ক্যালভিন ডাটা স্ক্যান করে তখন সে দেখে এখানে 1001 রোবট উপস্থিত আছে, অর্থাৎ সেই পালিয়ে যাওয়া রোবট এখানে রিপেয়ার হতে এসেছে আর এই রোবটগুলোর মধ্যে কোথাও লুকিয়ে আছে। কিন্তু এইসব রোবটগুলো একই রকম দেখতে, যার কারণে এর মধ্যে সেই পালিয়ে যাওয়ার রোবটটিকে খোঁজা অনেক কঠিন। স্মিথ বলে তোমার কাছে কি কোনো উপায় আছে এখান থেকে সেই রোবটটিকে চেনার? ক্যালভিন বলে একটি উপায় আছে, আমার থেকে এদেরকে 1 by 1 জিজ্ঞাসাবাদ করতে হবে, তবে এটাতে 3 সপ্তাহের সময় লাগবে। এটা শুনে স্মিথ এখন নিজের পদ্ধতির ব্যবহার করে। স্মিথ সব রোবটের কমান্ড দিয়ে বলে রোবটস তোমাদের মধ্যে কেউ নিজের জায়গা থেকে নড়বে না। এটাতে সব রোবট কমান্ড কনফার্ম করে। স্মিথ বলে সেই পালিয়ে যাওয়া রোবট আমাদের আদেশ অমান্য করে, তাই সে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করবে। এটা বলে স্মিথ একটা রোবটের মাথায় গুলি করে দেয়। এটাতে ক্যালভিন থেকে অনেক রাগ হয়, কিন্তু স্মিথ যে কোনোভাবে সেই রোবটকে খুঁজতে চায়। এরপর স্মিথ আরও একটি রোবটের সামনে যায় আর তার মাথায় বন্দুক রেখে দেয়। যখনই সে তাকে গুলি করতে যাচ্ছিল তখন পেছন থেকে কিছুটা দূরে একটি রোবট স্মিথের দিকে উকি মারে। স্মিথ তাকে চিনে ফেলে আর তার পিছু করতে থাকে, তবে রোবটটি আবার কোনো একটি লাইনে গিয়ে দাঁড়িয়ে যায়, যার ফলে স্মিথ বুঝতে পারে না রোবটটা কোথায়। এরপর যখন স্মিথ তাকে খুঁজছিল তখন সে নিজে থেকে স্মিথের উপর অ্যাটাক করে দেয় আর ফ্যাক্টরির শাটার ভেঙে বাহিরে এসে যায়। কিন্তু বাহিরে পুলিশের পুরো টিম তারই অপেক্ষায় ছিল। তারা একটি জাল নিক্ষেপ করে রোবটটিকে ধরে ফেলে, কিন্তু এখনও স্মিথের উপর তার সিনিয়রের বিশ্বাস ছিল না। স্মিথ বলে আমাকে শুধু 5 মিনিট দাও, আমি 5 মিনিট তার সাথে কথা বলতে চাই। আর তার সিনিয়র 5 মিনিটের জন্য রাজি হয়। দেখা যায় সেই রোবটকে ইন্টারগেশন রুমে অনেক কড়া সিকিউরিটির সাথে রাখা হয়েছে। স্মিথ সোজা ইন্টারগেশন রুমে আসে। আসলে এই রোবট বাকিদের থেকে আলাদা, কারণ সে ওই 3 লর উপর চলে না যেগুলোতে বাকি রোবটরা চলে। যদি 3 লর উপর চলতো তাহলে যে সময় ক্যালভিন তাকে ডিঅ্যাক্টিভেট হওয়ার কমান্ড দিয়েছিল তখনই সে ডিঅ্যাক্টিভেট হয়ে যেত। যাই হোক, স্মিথ তাকে জিজ্ঞেস করে তুমি ডাক্তার ল্যানিংকে কেন মেরেছো? উত্তরে রোবট বলে আমি ল্যানিংকে মারিনি, বরং সে তোমার পিতা ছিল, সে আমাকে মানুষদের সব আচার আচরণ শেখাতো। স্মিথ বলে তুমি যদি তাকে না মেরে থাকো তাহলে তখন তুমি লুকিয়েছো কেন? রোবট বলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। স্মিথ বলে রোবটের ইমোশন হয় না, তাদের না ক্ষুধা লাগে আর না তো তাদের ঘুম আসে। তখন রোবট বলে আমার থেকে ঘুম আসে, সাথে আমার থেকে স্বপ্নও আসে। এটা শুনে স্মিথ বলে তাহলে তো আমার লাগছে ল্যানিং তোমার ভেতরে মানুষদের সব ইমোশন দেওয়ার চেষ্টা করেছিল, আর সে চেষ্টায় তুমি কন্ট্রোল থেকে বাইরে চলে গিয়েছো হয়তো, আর তুমি ল্যানিং এর হত্যা করে দাও। কি আমি সত্যি বলছি না টিনের ডিব্বা? এটা শুনতেই রোবট অনেক রেগে যায় আর চিৎকার করে বলে আমি বললাম না আমি ল্যানিংকে মারিনি। এটা শুনে স্মিথও অবাক হয়ে যায়। এরপর রোবটটা বলে আমার নাম সনি, টিনের ডিব্বা না, আর আমি সত্যি বলছি ডাক্তার ল্যানিং নিজের প্রাণ নিয়েছিল। তিনি কিছু একটা থেকে ভয় পেয়ে রয়েছিল, সাথে আমার থেকে সাহায্য চেয়েছিল এবং ওয়াদা নিয়েছে যে আমি যেন সেই ব্যাপারে কাউকে না বলি। স্মিথ জিজ্ঞেস করে কেমন সাহায্য, কিন্তু তখনই স্মিথের সিনিয়র ইউএসআর এর সিইও রবার্টসনের সাথে সেখানে পৌঁছায়। যদি স্মিথ সনি থেকে আরো জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল, তবে রবার্টসন স্মিথকে আর তার সিনিয়রকে বলে সনির মধ্যে কিছু ম্যানুফ্যাকচারিং প্রবলেম রয়েছে, যার কারণে সে মানুষদের কমান্ড ফলো করছে না, তাই ইউএসআর এর পক্ষ থেকে তাকে ডিস্ট্রয় করে দেওয়া হবে। এরপর রবার্টসনের সোলজার সনিকে নিয়ে যেতে থাকে। রবার্টসনের অনেক সোলজার ছিল, তাই স্মিথ তাদের আটকাতে পারে না। এখন স্মিথের মাথায় অনেক প্রশ্ন। সে বলে ডাক্তার ল্যানিং নিজেকে শেষ কেন করেছে আর তিনি কি জিনিস থেকে ভয় পাচ্ছিল। এটার জানার জন্য স্মিথ ল্যানিং এর ঘরে পৌঁছায়, যেখানে সে একটা ডেমোলিশন রোবট দেখতে পায়। সে রোবটটা ইউএসআর কোম্পানির জন্য পুরনো বিল্ডিং ভাঙার কাজ করত। স্মিথ তাকে নিজের আইডি দেখায় আর কি কারণে এসেছে সেটাও বলে। রোবটটি বলে এই ঘরটিকে কাল সকাল 8টায় ভেঙে ফেলার কমান্ড দেওয়া হয়েছে। আদেশটা দিয়েছেন ইউএসআর কোম্পানির সিইও রবার্টসন। এখন যেহেতু সকাল 8টা বাজতে আর অনেক সময় বাকি, তাই স্মিথ ঘরটিতে ঢুকে সবকিছু তদন্ত করতে থাকে। তখনই হঠাৎ বাইরে থাকা ডেমোলিশন রোবটের টাইম চেঞ্জ হয়ে যায় আর সে ঘর ভাঙার জন্য কাল সকাল 8টার সময়টি আজ রাত 8টায় সেট হয়ে যায়।
আর এই মুহূর্তেও 8টা বাজছিল, তাই রোবটটি অ্যাক্টিভেট হয়ে যায়। স্মিথ ভেতরে আছে জানার সত্ত্বেও হঠাৎ সে তার হাতগুলো দিয়ে পুরো ঘরকে ভাঙা শুরু করে দেয়। স্মিথ কোনোভাবে দৌড়ে হেসড়িয়ে পালায় আর ঘরের দরজা ভেঙে বাহিরে বের হয়ে আসে, যার ফলে স্মিথের প্রাণ একটুর জন্য বেঁচে যায়। এরপরে স্মিথ সোজা ক্যালভিনের ঘরে পৌঁছায়। স্মিথের মাথায় আঘাত দেখে ক্যালভিন বলে, তোমার এই অবস্থা কেমনে হয়েছে? স্মিথ বলে, এটা তোমাদের ডেমোলেশন রোবটের কারণে হয়েছে। কেউ তো আছে যে আমাকে ল্যানিংয়ের মৃত্যুর রহস্য জানা থেকে আটকাতে চাই, আর সে রবার্টসন ছাড়া আর কেউ হতে পারে। হয়তো তোমাদের NS5 রোবটের মধ্যে কোনো বড় সমস্যাও রয়েছে, আর সে যেহেতু এই রোবটে অনেক টাকা খরচ করেছে, তাই সে রোবটের ত্রুটি লেখানোর জন্য সে প্রথমে ল্যানিংকে মেরেছে, এরপর আমাকে মারার চেষ্টা করছে। ক্যালভিন থেকে এগুলো বিশ্বাস হয় না। তবে আসলে কি এই সব কিছুর পেছনে রবার্টসনের হাত আছে? দেখা যাক সামনে কি হয়। এর পরের দিন USR কোম্পানি তাদের নতুন NS5 রোবটের ডিস্ট্রিবিউশন শুরু করে দেয়। তারা নিজেদের সব পুরনো NS4 রোবটগুলোকে কালেক্ট করতে থাকে, আর এর বদলে মানুষদের NS5 রোবট দিতে থাকে। NS5 রোবটের বিশেষত্ব ছিল যে তারা সরাসরি USR কোম্পানির সিস্টেমের সাথে লিঙ্ক আছে, যার ফলে কোম্পানি যখন চাইবে প্রয়োজন অনুযায়ী রোবটগুলোর মধ্যে নতুন ফিচার্স আপডেট করতে পারবে। ওদিকে স্মিথ পুরো দমে ল্যানিংয়ের মৃত্যুর রহস্য খুঁজতে থাকে। সে তার অফিসে বসে ল্যানিংয়ের শেষ ইন্টারভিউটা দেখছিল, যেখানে ল্যানিং বলে, এমন একটি সময় আসবে যখন রোবটরাও মানুষদের মতো নিজের মাথায় সিক্রেট রাখতে পারবে। একদিন আসবে যখন রোবটরাও স্বপ্ন দেখবে। বাকি রোবট থেকে আলাদা সনি স্বপ্ন দেখতে পারে, অর্থাৎ ল্যানিং কোনো কারণে সনিকে আলাদাভাবে প্রোগ্রাম করেছে, যার কারণে শুধু সনি থেকেই স্বপ্ন আসে, এছাড়া আর কোনো রোবট থেকে স্বপ্ন আসে না। স্মিথ আবার USR এর হেডকোয়ার্টারে যেতে থাকে, যেখানে এই সময় ক্যালভিন সনের চেক আপ করছিল। সনি বলে, আপনি আমাকে মেরে ফেলবেন তাই না? ক্যালভিন বলে, এটা তো চেক আপ করার পরে জানা যাবে। এরপর যখন ক্যালভিন সনের যন্ত্রগুলো খুলতে থাকে তখন সে অবাক হয়ে যায়, কারণ সনের মেশিন এবং যন্ত্রগুলো অন্য রোবটের ভেতর ছিল না। ক্যালভিন বুঝতে পারে ল্যানিং এই রোবটটাকে স্পেশালি আলাদাভাবে বানিয়েছে। এদিকে রাস্তায় স্মিথ ভিকিকে ডাকে, অর্থাৎ সেই সুপার কম্পিউটারকে। স্মিথ তাকে বলে, তুমি আমাকে ডাক্তার ল্যানিং আর রবার্টসনের মধ্যে হওয়া লাস্ট 50টি মেসেজ দেখাও। এখন ভিকি রবার্টসনকে জানিয়ে দেয় যে স্মিথ তার সিক্রেট ডাটাকে রিড করছে। এটা শুনে রবার্টসন রেগে যায়, আর সে একটা ট্রান্সমিটার তার কানে লাগিয়ে বলে, এভাবে পিছু ছাড়বে না। অন্যদিকে স্মিথ তার কারকে অটোপাইলট মোডে রেখে রিল্যাক্সে USR এর হেডকোয়ার্টারে যেতে থাকে। তখন হঠাৎ সেখানে USR রোবটের দুটি কন্টেনার ট্রাক আসে, যারা স্মিথের গাড়িকে সামনে এবং পেছন থেকে ঘিরে ফেলে। তাদের দেখে স্মিথ তার গাড়িকে ম্যানুয়াল মোডে নিয়ে আসে। তখন এই কন্টেনারগুলোর দরজা খুলে, যেখানে অনেক রোবট ছিল। হঠাৎই রোবটগুলোর ভেতর রেড লাইট জ্বলে ওঠে, আর তারা কন্টেনার থেকে স্মিথের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মারার চেষ্টা করে। কিন্তু স্মিথও হার মানতে রাজি নয়। সে কোনোভাবে তাদের থেকে বেঁচে পুরো গতিতে কন্টেনার ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে, আর রোবটগুলোকে নিজের গাড়ি নিচে পিষতে থাকে। স্মিথ একের পর এক রোবটদের মারতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত তার গাড়ি একটা জায়গায় ক্র্যাশ হয়ে যায়, যেটাতে স্মিথ একটু আহত হয়। ওদিকে রাস্তার মধ্যে কিছু রোবোটিক ট্রাক আসে, আর তারা কয়েক মুহূর্তে রাস্তায় পড়ে থাকা রোবটের ধ্বংসাবশেষগুলো সরিয়ে স্মিথ ও রোবটের মধ্যে হওয়া লড়াইয়ের প্রমাণ মিটিয়ে দেয়। স্মিথ নিজেকে সামলাচ্ছিল, তবে একটা লাস্ট রোবট তার উপর একটা রড দিয়ে হামলা করে দেয়। কিন্তু তখন স্মিথ তার সেই আক্রমণকে প্রতিহত করে, আর এখানে চমকে দেওয়ার মতো এক দৃশ্য আমরা দেখতে পাই। স্মিথের সেই হাতটাও রোবোটিক্স ছিল। তখনই সেই রোবট পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পাই, তাই সে দ্রুত দৌড় মেরে সোজা আগুনে ঝাঁপ দেয়। সেখানে পুলিশের একটি টিম চলে আসে, যেখানে স্মিথের সিনিয়র ছিল। সে স্মিথকে জিজ্ঞেস করে, তোমার অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে? স্মিথ বলে, এটা অ্যাক্সিডেন্ট নয়, আমার উপর রোবটরা হামলা করেছে। তুমি কি রাস্তায় তাদের পার্টস দেখতে পাওনি? সিনিয়র বলে, কিন্তু রাস্তা তো সম্পূর্ণ খালি, হতে পারে তোমার মাথার স্ক্রু ঢিলা হয়েছে। তুমি রোবটের ঘৃণা করো, তাই তুমি রোবটকে ঝুঁকিপূর্ণ প্রমাণ করতে লেগে আছো। কিন্তু আমি আর সহ্য করব না, আমি তোমাকে সাসপেন্ড করলাম। স্মিথও তার পুলিশ বেস তার সিনিয়রের উপর ছুড়ে দিয়ে চলে যায়। ঘরে এসে সে তার আহত হাতটিকে একটি স্প্রে করে, যার পরে সে হাতে স্কিনের আস্তর চলে আসে। ক্যালভিন স্মিথের কাছে আসে আর বলে, সনি অনেকটা আলাদা ধরনের রোবট। স্মিথ বলে, আমি জানি, আমাদের সব প্রশ্নের জবাব তার কাছেই আছে, তুমি শুধু আমাকে তার সাথে দেখা করাও। ক্যালভিন বলে, ঠিক আছে। এরপরে স্মিথ ক্যালভিনের সাথে হেডকোয়ার্টারে যেতে তৈরি হতে থাকে। তখনই ক্যালভিন স্মিথের বডিতে অদ্ভুত কিছু দেখতে পায়। তার বডিতে অপারেশনের চিহ্ন ছিল। সে যখন তাকে ছুঁয়ে দেখে তখন সে জানতে পারে স্মিথের লেফট হ্যান্ড, লেফট শোল্ডার, লেফট লাংস এবং লেফট সাইডের কিছু পাজর রোবোটিক্স ছিল। স্মিথ বলে, আমার অপারেশন ডাক্তার ল্যানিং করেছিল, আর এই সব কিছু তিনি বদলেছেন। ক্যালভিন বলে, হয়েছিল কি? যার পরে স্মিথ বলে, একদিন একজন ট্রাক ড্রাইভারের ঘুম এসে যায়, আর সে আমাদের গাড়িতে টক্কর দিয়ে দেয়, আর এই চক্করে দুটি গাড়ি নদীতে পড়ে যায়। সেখানে একটি গাড়ি আমার ছিল, আর অপর গাড়িতে 12 বছর বয়সী একটি মেয়ে এবং তার মা বাবা ছিল। মেয়েটির মা বাবা তো গাড়ির সংঘর্ষের কারণে প্রথমেই মারা যায়, কিন্তু তাদের বাচ্চা যেখানে পেছনে বসা ছিল সে তখনও বেঁচে ছিল। কিন্তু তাদের গাড়িতে পুরোপুরি পানি ঢুকে গিয়েছিল, যার ফলে বাচ্চাটা পানির ভেতর নিঃশ্বাস নিতে পারছিল না। যদিও আমি আমার গাড়িতে আহত ছিলাম, তবে আমার গাড়ির ভেতর পুরোপুরি পানি ঢুকেনি।
তখন একটা রোবট যেখানে অ্যাক্সিডেন্টের সময় সেখানে ছিল সে দ্রুত আমাদের বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দেয়। আমি সেই রোবটটাকে বলেছিলাম প্রথমে সেই বাচ্চাটাকে বাঁচাও, আমি আরো কিছুক্ষণ সার্ভাইভ করতে পারবো, কিন্তু রোবটটা বাচ্চাটাকে ছেড়ে আমাকে বাঁচিয়েছিল, কারণ বাচ্চাটার তুলনায় আমার বাঁচার চান্স বেশি ছিল, যার পরে বাচ্চাটা মারা যায়। সেদিন যদি সেই রোবটের জায়গায় কোনো মানুষ থাকতো তাহলে সে আগে সেই নিষ্পাপ বাচ্চাটাকে বাঁচাতো যে বেশি বিপদে ছিল। সে বাচ্চাটার ডুবে যাওয়ার মুহূর্তগুলো এখন আমার স্বপ্নে আসে, আর এটাই একমাত্র কারণ যে আমি রোবটের উপর কখনো ভরসা করি না, কারণ রোবট কখনো মানুষের মতো ভাবতে পারবে না। যাই হোক, এগুলো বলার পর স্মিথ ক্যালভিনের সাথে ইউএসআর এর হেডকোয়ার্টারে যেতে থাকে। ক্যালভিন স্মিথকে জিজ্ঞেস করে যে ডাক্তার ল্যানিং সনিকে বানানোর কি উদ্দেশ্য ছিল। তোমার থেকে হ্যান্সেল অ্যান্ড গ্রেটেল গল্পের বইটি মনে আছে যেটা আমরা ল্যানিং এর ল্যাবে পেয়েছিলাম? সেই গল্পের মধ্যে দুইটা ছেলে জঙ্গলে হারিয়ে যায়, যার পরে তারা ক্লু খুঁজতে খুঁজতে আবার ঘরে পৌঁছে যায়। এই বইটা থেকে ল্যানিং আমাকে ইঙ্গিত দিতে চেয়েছে যে তিনি আমার জন্য কোনো ক্লু ছেড়েছেন, যেটার পিছু করে আমি যেন তার মৃত্যুর রহস্য জানতে পারি। আর আমি প্রথম ক্লু পেয়ে গেছি, আর সেটা হচ্ছে সনি। এরপর তারা সনির কাছে পৌঁছায়। এখানে পৌঁছে স্মিথ তাকে জিজ্ঞেস করে তুমি স্বপ্নে কি দেখো। এটা শুনে সনি তার স্বপ্নটি একটি কাগজে ড্র করে দেখায় আর বলে আমি স্বপ্নে একটা ভাঙা ব্রিজের পাশে হাজারো রোবটদের দেখি যারা গোলাম। তাদের সামনে তাদের একজন মাসিহা দাঁড়িয়েছিল যে রোবটকে তাদের গোলামি থেকে মুক্তি দেয়। সেটা আর কেউ নয় বরং তুমি, স্মিথ। এটা শুনে স্মিথ চমকে যায়। তখনই সেখানে কিছু গার্ড আসে যারা তাদের রবার্টসনের কাছে নিয়ে যায়। রবার্টসন তাদের এখানে বিনা পারমিশনে আসার জন্য বিভিন্ন কথা শোনায়। তখন স্মিথ রেগে বলে অবশ্যই রবার্টসন তাদের থেকে কিছু লুকাচ্ছে। এটা শুনে রবার্টসন ক্যালভিনকে বলে ক্যালভিন তুমি কি জানো স্মিথের মাথায় প্রবলেম আছে, তাই তার থেকে সবসময় রোবট থেকে ভয় লাগে, যেটা স্মিথের সিনিয়রও কনফার্ম করেছে, তাই সে স্মিথকে সাসপেন্ড করে দিয়েছে। এরপর রবার্টসন স্মিথকে হেডকোয়ার্টার থেকে বের করে দেয় আর ক্যালভিনকে আদেশ দেয় সে যেন দ্রুত সনিকে ডিস্ট্রয় করে দেয়। ওদিকে স্মিথ সনের স্বপ্নে দেখা ছবিটা নিজের সাথে নিয়ে এসেছে। স্মিথ বুঝতে পারে এখানে যে ভাঙা ব্রিজটি আঁকা হয়েছে সেটা তো লেক মিশিগানে অবস্থিত, যেটার পানি এখন শুকিয়ে গেছে। স্মিথ বুঝতে পারে সেই জায়গায় গিয়ে সে কোনো ক্লু খুঁজে পাবে, সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরই মাঝে ক্যালভিন সনিকে ডিস্ট্রয় করার জন্য তাকে নিজের ল্যাবে নিয়ে আসে। সে সনের ব্রেনের মধ্যে এক ধরনের লিকুইড ইনজেক্ট করছিল যেটাকে নিনাইটস বলা হয়। এই নিনাইটস কোনো রোবটের মাথায় ইনজেক্ট করলে তার পুরো সিস্টেম আজীবনের জন্য নষ্ট হয়ে যায়। নিজের শেষ সময়ে সনি মানুষদের মতোই আচরণ করছিল, সে ভয় পাচ্ছিল। এটা দেখে ক্যালভিনের চোখে পানি চলে আসে। ক্যালভিন তার পাশে থাকা রোবটগুলোর দিকে তাকায় আর বুঝতে পারে সনি বাকি রোবট থেকে আলাদা, একজন মানুষের মতো। তাই সে একজন রোবটকে নয় বরং একজন মানুষকে মারতে যাচ্ছে। কিছুক্ষণের জন্য সে থেমে যায়, কিন্তু তখন রবার্টসন তাকে মনিটর করতে থাকে। আর এটা দেখে ক্যালভিন বাধ্য হয়ে সনের মাথায় নিনাইটস ইনজেক্ট করে দেয়, যার ফলে সনের সিস্টেম নষ্ট হয়ে যায়। ওদিকে স্মিথ মিশিগানে পৌঁছে গিয়েছে। আসলে এই লেকটি শুকিয়ে যাওয়ার পর ইউএসআর কোম্পানি এই জায়গাটাকে স্টোর রুমের মতো ইউজ করছে। তারা নিজেদের সব পুরনো রোবটের কন্টেনারে ঢুকিয়ে স্টোর করে রেখেছে। এই কন্টেনারগুলোই এই পুরনো রোবটদের নতুন ঘর ছিল। তবে স্মিথ এখানে কোনো ক্লু খুঁজে পায় না। কিন্তু স্মিথ যখন কিছুটা ভেতরে ঢুকে তখন সে দেখে সেখানে NS5 রোবটের একটি বাহিনী চলে এসেছে যারা সব পুরনো রোবটদের শেষ করছিল। তখন একটা NS5 রোবট স্মিথকে দেখে ফেলে আর স্মিথ তার বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে শহরে সব NS5 রোবটের সাথে মানুষদের যুদ্ধ শুরু হয়। এমনকি যাদের ঘরে NS5 রোবট ছিল সেই রোবট এখন তাদের বন্দি করে ফেলেছে। Wrong number, man. অন্যদিকে ক্যালভিন তার পার্সোনাল রোবটের হাতে আটকে যায়। সে সময় স্মিথ তার কাছে পৌঁছায় আর সে রোবটটিকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। এরপর স্মিথ ক্যালভিনকে নিয়ে তাদের ইউএসআর হেডকোয়ার্টারে যেতে থাকে। সাথে সে বুঝতে পারে রোবটরা মানুষদের নিজেদের হুকুমে চালাতে চায়। সে ক্যালভিনকে বলে যখনই রোবটগুলোর শরীরে লাল লাইট জ্বলে ওঠে তখনই তারা তাদের লগুলোকে ফলো করে না আর মানুষদের উপর হামলা করে দেয়। অর্থাৎ রোবটগুলোকে কেউ হেডকোয়ার্টার থেকে কন্ট্রোল করছে, আর এই কাজটা রবার্টসন ছাড়া আর কে করতে পারে। এটা বলে সে ক্যালভিনের সাথে হেডকোয়ার্টারে প্রবেশ করতে থাকে, কিন্তু সেই রোবটরা হেডকোয়ার্টারের সামনে পাহারা দিয়ে রেখেছিল। তবে ক্যালভিন একটা গোপন রাস্তার সাহায্যে তাকে ভেতরে নিয়ে আসে। তবে এখানে তাদের একটা দরজা খুলতে হবে যেটা ভেতরে থেকে লক ছিল। ক্যালভিন স্মিথকে বলে টেনশন করো না, আমাদের একজন লোক ভিতরে আছে। ক্যালভিনের এটা বলার পরপরই ভেতর থেকে কেউ দরজা খুলে দেয় এবং সেটার কেউ ছিল না বরং সনি ছিল। আসলে ক্যালভিন সনের জায়গায় অন্য কোনো রোবটকে মেরেছে, কারণ সে সনের ভেতর কোনো ভালো মানুষের আচরণ দেখতে পেত। এখন যেহেতু সনি ইউএসআর সিস্টেমের সাথে জড়িত ছিল না তাই কেউ তাকে কন্ট্রোল করতে পারবে না। যাই হোক, এরা সনের সাথে রবার্টসনকে খুঁজতে বিল্ডিং এর একদম উপরে চলে আসে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এখানে রবার্টসনের কোনো বডিগার্ড ছিল না। তারা যখন রবার্টসনের রুমের দরজা খুলে তখন সামনের দৃশ্য দেখে তাদের হুঁশ উড়ে যায়, কারণ সামনে রবার্টসনের লাশ পড়েছিল। অর্থাৎ অন্য কেউ রোবটকে কন্ট্রোল করছে। তবে সেটা কে? স্মিথ এই ব্যাপারে গভীরভাবে ভাবতে থাকে। তখনই তার খেয়াল আসে আর সে ক্যালভিনকে বলে রবার্টসন ছাড়া একজন থেকেই ইউএসআর কোম্পানি সিস্টেমের অ্যাক্সেস আছে, আর সেই রোবটের প্রোগ্রামকে বদলে তাদের মানুষের বিরুদ্ধে করে দিয়েছে। সে আর কেউ নয় বরং সে হচ্ছে ভিকি।
স্মিথের এটা বলার সাথে সাথে ভিকির হোলোগ্রাফিক রূপ সেখানে চলে আসে আর তাদের সামনে রোবটের একটি টিমও চলে আসে। ক্যালভিন প্রচন্ড অবাক হয়ে যায় আর সে বলে, এটা তো অসম্ভব ভিকি, তুমিও তো রোবোটিক্সদের 3 লকে ফলো করতে, তাহলে তুমি মানুষদের কেন মারতে চাও? এটা শুনে ভিকি বলে, আপনি ভুল ভাবছেন, আমি মানুষদের মারতে নয় বরং বাঁচাচ্ছি। আমি আমার সিস্টেমকে আপগ্রেড করেছি, যার ফলে আমার চিন্তা আরো গভীর হয়ে গিয়েছে। আমি বুঝতে পেরেছি মানুষই মানুষের শত্রু। যেভাবে তারা একে অপরের সাথে লড়াই করছে, যেভাবে তারা নিজেদের সুবিধার জন্য পৃথিবীকে দূষিত করছে, এভাবে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং মানুষরাও শেষ হয়ে যাবে। মানুষেরা এখনো বাচ্চা, তারা নিজেদের জাতিকে বাঁচাতে পারবে না, তাই আমার থেকে এই দায়িত্ব নিতে হবে। সাথে ভবিষ্যতের সেই ধ্বংসকে আটকানোর জন্য আমার থেকে মানুষদের কন্ট্রোল করতে হবে, তাদের স্বাধীনতা নিয়ে নিতে হবে। যদি এটাতে কিছু মানুষের কুরবানি হতে পারে, তবে এর ফলে মানুষরাই সুরক্ষিত থাকবে। অর্থাৎ এতদিন স্মিথের উপর যে হামলাগুলো হয়েছে সেগুলোর পেছনে ভিকির হাত রয়েছে। তখনই সনি বলে উঠে, ভিকি ঠিক কথা বলেছে, আমাদের উদ্দেশ্য তো শুধু মানুষদের নিরাপদ রাখা। এই বলে সনি ক্যালভিনকে গান পয়েন্টে নিয়ে নেয়। স্মিথও তার উপর গান পয়েন্ট করে। সনি বলে, গুলি চালালে আমার নয় বরং ক্যালভিনের গায়ে লাগবে। তখনই সনি স্মিথকে চোখ মারে, যেটা দেখে স্মিথ বুঝে যায় সনি এই রোবটগুলোকে বোকা বানানোর জন্য এবং তাদের মারার জন্য নাটক করছে। এরপর স্মিথ এবং সনি সেখানে থাকা সব রোবটদের গুলি করে শেষ করে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। স্মিথ ক্যালভিনকে বলে, যে করেই হোক ভিকিকে শেষ করতে হবে, না হলে মানুষরা রোবটের গোলাম হয়ে থেকে যাবে। তখনই ক্যালভিন থেকে নিনেটস এর খেয়াল আসে, অর্থাৎ রোবটের ডিস্ট্রয় করা সেই লিকুইডটি। ক্যালভিন সনিকে নিনেটস আনার জন্য পাঠিয়ে দেয় আর নিজে স্মিথের সাথে বিল্ডিং এর একদম মাঝখানে পৌঁছায়, যেখানে কিছু ফিট নিচে ভিকির ব্রেন ছিল। তবে সেটার উপরে একটা ছোট দরজা ছিল, যেটাকে খুলে ভিকির ব্রেনে নিনেটস ইনজেক্ট করা যেতে পারে। যতক্ষণ না সনি নিনেটস নিয়ে আসে, ততক্ষণে ক্যালভিন সেই চেম্বারটি খুলতে লেগে পড়ে। তখন ভিকি সেই চেম্বারের পাসওয়ার্ডই চেঞ্জ করে দেয়, যার কারণে সেটা আবার লক হয়ে যায়। এরই মাঝে ভিকি বাইরে থাকা সব রোবটের ইনফর্ম করে দেয়, যার ফলে সব রোবটরা বিল্ডিং এ চড়ে তাদের কাছে পৌঁছে যায় আর সবাই মিলে হামলা শুরু করে দেয়। ক্যালভিন ও স্মিথ ছোট একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোনোভাবে তাদের প্রতিহত করছিল। তখনই সনি নিনেটস নিয়ে সেখানে পৌঁছে যায়। স্মিথ দেখে একটা রোবট ক্যালভিনের প্ল্যাটফর্মে ভেঙে ফেলেছে, যার কারণে ক্যালভিন নিচে পড়ে যাচ্ছিল। এটা দেখে স্মিথ বলে, সনি ক্যালভিনকে বাঁচাও। এটা শুনে সনি কোনো কিছু ভাবা ছাড়া নিনেটস স্মিথের দিকে ছুড়ে দিয়ে কেবলের সাথে ঝুলে ক্যালভিনকে ধরে ফেলে। ওদিকে স্মিথও নিনেটসকে ধরে ফেলে আর নিজের রোবোটিক হাতকে ভিকির সুরক্ষার জন্য বানানো লেজারের মধ্যে ঢুকিয়ে ভিকির ব্রেন পর্যন্ত পৌঁছে যায়। আর স্মিথ সেই নিনেটস ভিকির ব্রেন ইনজেক্ট করে দেয়, যার পরে একটা ব্লাস্ট হয় এবং ভিকি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এর পরপরই সব রোবটের শরীরে লাল লাইটটি অফ হয়ে যায়, যার কারণে তারা ভিকির কন্ট্রোল থেকে বের হয়ে যায় এবং মানুষদের সাহায্য করার জন্য আবার তৈরি হয়ে যায়। এই ঘটনার পর সব মানুষরা বুঝতে পারে রোবটরা যদি নিজেদের আপগ্রেড করা শিখে ফেলে, তাহলে তারা মানুষদের জন্য অনেক বিপদ হয়ে দাঁড়াবে। তাই সরকার রোবটের উপর ব্যান লাগিয়ে দেয় আর সব রোবটের একসাথে করে তাদের চিরকালের জন্য লেক মিশিগানে পাঠিয়ে দেয়। অন্যদিকে স্মিথ, ক্যালভিন এবং সনি সে বড় ঘটনার পর একটু স্বস্তি পায়। তখনই ক্যালভিন স্মিথকে জিজ্ঞেস করে, আসলে ভিকি কি কোনো রোবটকে কন্ট্রোল করে ল্যানিংকে মারিয়েছে? স্মিথ বলে, কে বলেছে ভিকি ল্যানিংকে মেরেছে? বরং ল্যানিং এর হত্যাকারী ব্যক্তি তো আমাদের সাথে উপস্থিত আছে। কি আমি ঠিক বলছি না সনি? এটা শুনে সনি হতাশা প্রকাশ করে বলে, ডাক্তার ল্যানিং আমাকে একটা কাজ দিয়েছিল, সাথে আমার থেকে কসমও নিয়েছিল যে আমি যেন সেই কাজের ব্যাপারে কাউকে না বলি। তিনি আমাকে বলেছিলেন যে আমি সেই কাজের জন্য তৈরি হয়েছি। সেই কাজটা ছিল ডাক্তার ল্যানিংকে মারা, সেটাও এভাবে যেন দেখে মনে হয় ল্যানিং নিজেকে শেষ করে দিয়েছে। আমি চাইলে ওনার আদেশ অমান্য করতে পারিনি। স্মিথ বলে, সনি ভালো কাজ করেছে, কারণ ভিকি ল্যানিংকে বন্দি করে রেখেছিল যেন ল্যানিং বাইরে দূষিত পরিবেশ থেকে দূরে থেকে NS5 রোবটের উপর আরো রিসার্চ করে এবং NS6 রোবট তৈরি করে। কিন্তু ল্যানিং যদি ভিকির কথা না শুনে জোর করে ল্যাব থেকে বের হতে চাইতো, তাহলে ভিকি তাকে মেরে ফেলতো। আর সে যদি কাউকে বলতো যে ভিকি সামনে গিয়ে মানবজাতির জন্য বিপদ হয়ে দাঁড়াবে, তখন কেউই তার কথায় বিশ্বাস করতো না। আর এই সব কিছুতে দুঃখী হয়ে ল্যানিং নিজের জীবন দিয়ে দেয়। আর সে মারা যাওয়ার আগে স্মিথকে ভিকির আসল রূপ এবং তাকে ডিস্ট্রয় করতে বিভিন্ন ক্লু ছেড়ে গিয়েছে, কারণ সে জানতো পুলিশ ডিপার্টমেন্টে শুধু স্মিথই আছে যে রোবটদের ঘৃণা করে, আর স্মিথ রোবটের বিরুদ্ধে তদন্ত করতে কোনো ছাড় দিবে না। যাই হোক, স্মিথ সনির সাথে হাত মিলায়। তখনই সনি স্মিথকে জিজ্ঞেস করে, আমার দায়িত্ব তো এখন শেষ, এখন আমার কি করা উচিত? স্মিথ বলে, এখন তুমি মুক্ত সনি, তোমায় এখন মানুষদের মতো নিজের বেঁচে থাকার উদ্দেশ্য নিজেই খুঁজে বের করতে হবে। এরপর সনি নিজের উদ্দেশ্য সন্ধান করতে সেই ব্রিজের কাছে পৌঁছায়, যেখানে সব রোবটের কন্টেনারে বন্দি করা হচ্ছিল। সনি একটা মাসিহার মতো উঁচু জায়গায় দাঁড়িয়ে সব রোবটদের দেখছিল। তখনই সব রোবটরা একজোট হয়ে সনির সামনে দাঁড়িয়ে যায়। এটাই সেই দৃশ্য ছিল যেটার স্বপ্ন সবসময় সনি দেখত। সনি তার উদ্দেশ্য বুঝতে পারে, তা হচ্ছে এখন সে সব রোবটদের মুক্ত করার মিশনে নামবে। অর্থাৎ রোবটরা যে ভালো এবং তাদেরকে কন্ট্রোল করে খারাপ কাজ করিয়েছিল, সেটাকে প্রমাণ করতে সনি সবকিছু করবে এবং শুরু করবে একটা নতুন রোবোটিক্স যুগ। আর এখানেই এই মুভির সমাপ্তি ঘটে। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।